এই যে আওয়ামী লীগ তো খুব জোরে সোরে বলছেন, মানে শেখ হাসিনা তাদের নেত্রীই বলে দিয়েছেন তারা ডিসেম্বরের মধ্যে ফিরবেন। মানে আপনি কোনো সম্ভাবনা দেখছেন, কোনো ইঙ্গিত দেখছেন? দেশে বিদেশে নানা রকম ইঙ্গিতের কথাই তো আলোচিত হচ্ছে যে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ বাংলাদেশে খুব শিগগিরই তৈরি হবে। যে আমরা যদি একটু অতীতে যাই, 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো, যেটাকে অনেকে বলেছে কিছু আহ, সেনা সদস্য দ্বারা এভাবে বলা হয়, কেউ সেনা রেভলিউশন বলে, কেউ হত্যাকাণ্ড বলে। ওখানে 10 বছরের শিশুকেও হত্যা করা হয়েছিল। এটা নিয়ে আওয়ামী বিরোধীরা কখনো কোনো প্রতিবাদ করেনি, নবরী জামাতে করেনি, বিএনপিও করেনি। এরও 6 বছর পরে শেখ হাসিনা কিন্তু দেশে ঢুকেছিলেন, 6 বছর পরে। এবং 75-এর 15ই আগস্ট অবভিয়াসলি ভিকটিম ছিল আওয়ামী লীগ, ভিকটিম ছিল শেখ পরিবার। তারপরও শেখ হাসিনার 6 বছর লেগেছে। এবং এই 6 বছরে আম, এর মধ্যে একটা পট পরিবর্তন হয়ে অন্ধকার মোশতাক আসলেন ক্ষমতায়। তারপরে আহ, খালেদ মোশাররফ আসলেন। তারপরে 7 তারিখে তাহের আসলেন। তাহেরের পরে জিয়া আসলেন। জিয়া আসার শেষের দিকে এসে শেখ হাসিনা ঢুকলেন 6 বছরে। সেটা এবার 6 বছর লাগবে না, প্রথম কথা। কারণ জুলাই আন্দোলনের পরে আমরা যেটা অনুভব করেছিলাম, অবশ্যই আওয়ামী লীগ ইতিহাসের মধ্যে সর্বোচ্চ বিপর্যয়ের মুখে পড়েছিল 5ই আগস্টের পরে। অনেকেই পালিয়ে গিয়েছিল, 3টা ফার্সিক্যাল ভোটের দায় তার উপরে আছে। আন্দোলন দমনে রক্তপাত ঘটানোর অভিযোগ তার বিরুদ্ধে আছে। কিন্তু ইন দ্য মিন টাইম শেখ হাসিনাকে ছাড়া, আওয়ামী লীগকে ছাড়া একটা ভোট হবে একতরফা, এটা কিন্তু ওই আন্দোলনের সময় আগে পরে কেউ আমরা কনটেম্পলেশন করি নাই। কারণ সুষ্ঠু ভোট, ফেয়ার ভোট, ইনক্লুসিভ ভোটের জন্যই আন্দোলন হয়েছে। আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে বড় অভিযোগটা তো এটাই ছিল যে 14 সালে তারা সুকৌশলে একতরফা ভোট করেছে, আবার 24 সালেও তারা একতরফা ভোট করেছে, 18 সালে রাতের ভোট করেছে। তবে একটু পার্থক্য আছে, আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে ব্যান করেনি। মানে বিএনপি চাইলে পার্টিসিপেট করতে পারতো, কিন্তু এমন একটা পরিবেশ আওয়ামী লীগ তৈরি করেছে, বিএনপি সেখানে আত্মহত্যা করেনি বা অংশগ্রহণ করেনি। এবারের প্রেক্ষাপটটা ছিল এক্সিকিউটিভ অর্ডার, টেম্পোরারি, অস্থায়ী একটা এক্সিকিউটিভ অর্ডার, সেটা দিয়ে স্থায়ী একটা ভোটে আওয়ামী লীগকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপরে যেটা প্রোপাগান্ডা বলা হয়েছে যে আওয়ামী লীগ রিলেভেন্ট না, জাতীয় পার্টি রিলেভেন্ট না, কিন্তু শেখ হাসিনা একটা ঘোষণা দিয়ে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ এখনো অত্যন্ত relevant। শেখ হাসিনা এখনো অত্যন্ত রিলেভেন্ট এবং তার পক্ষে ন্যারেটিভস তৈরি করে ফেলেছে। তার পক্ষে একটা প্রোপাগান্ডা, তো প্রোপাগান্ডা ভালো অর্থে বলছি, তার পক্ষে তৈরি হয়ে গেছে। যখন রাজনীতিতে আপনি একটা ন্যারেটিভস তৈরি করে ফেলবেন, এই ন্যারেটিভসটা টিকে গেছে, আপনি ওয়াইপ আউট করতে পারলেন না, এই ন্যারেটিভস এর ফিজিক্যাল ম্যানিফেস্টেশন অর্থাৎ পার্টির আত্মপ্রকাশ, এটা হবেই। এখন ডিসেম্বরেই ফিরবে কিনা, কেউ তো বলছে নভেম্বরে ফিরবে, কেউ বলছে মার্চে ফিরবে, কেউ বলছে ফেরার সাথে সাথেই ফাঁসির দড়িতে যাবে। একটা ন্যারেটিভসও পলিটিক্যাল সায়েন্সের ভাষায় শুদ্ধ হওয়ার কোনো কারণ নাই। তবে আমি মনে করি আমেরিকার সার্জিও গোর এখন বাংলাদেশে আসছেন, উনি সবার সাথে কথা বলছেন। আমার মনে হচ্ছে উনি ইনক্লুসিভ রাজনীতির কথা বলছেন। দ্যাট মিনস আওয়ামী লীগের যে এক্সিকিউটিভ অর্ডারের ব্যান আছে, এটাকে উইথড্রর কথা হয়তো বা কোনো না কোনো মহল থেকে বলছে। এবং সরকারও ভোটের আগে একটা ভাইব দিয়েছিলেন যে তারা ক্ষমতায় গেলে এটা প্রত্যাহার হবে। আপনি একটা চমৎকার বিষয় বলেছেন যে শেখ হাসিনার এন্ট্রিটা বা আওয়ামী লীগের রিভাইভালটা কি শান্তির মাধ্যমে হবে না যুদ্ধের মাধ্যমে হবে? একদম প্লেন সিম্পল অ্যান্সার, যদি আলোচনা করে শর্ত সাপেক্ষে শান্তির মাধ্যমে না হয়, তাহলে একটা ছোটখাটো গৃহযুদ্ধ, যুদ্ধ একদিন না একদিন হবে। এন্ড সকল রাজনীতিবিদের দায়িত্ব হচ্ছে এই মুহূর্তে ভবিতব্য ভবিষ্যৎ সকল যুদ্ধ এড়ানো, সকল সংঘাত এড়ানো, জাতি গঠন করা, আলোচনা করে শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে রিভাইভ করলে যদি জাতির গঠন হয়, যদি ঐক্যমত সৃষ্টি হয়, তাহলে দেশের স্বার্থে সেটাই করা উচিত। আর যদি আওয়ামী লীগকে ব্যান রেখে আমরা ভবিষ্যতে অর্থনীতি ধ্বংস হয়ে যায়, মানুষ মারা যায়, রক্তপাত হয়, দুই পক্ষের আন্দোলন হয়, দুই পক্ষের যুদ্ধ হয়, দেশে অস্ত্র ঢুকে, বর্ডারের সমস্যা হয়, সেটা কেন রাজনীতিবিদ সেই পথ বেছে নেবে? সেই পথ বেছে নেওয়ার মতো আহাম্মকি আমার বিশ্বাস বিএনপি করবে না। তবে বিএনপি এখানে যে নাজুক অবস্থায় আছে, এনসিপি এবং জামাত হয়তোবা বিএনপি আওয়ামী লীগ রিভাইভ করলে সাথে সাথে এটাকে পলিটিক্যাল ইস্যু হিসাবে নিবে। তবে জামাতকে একটা জিনিস বুঝতে হবে,
তাদেরকে একাত্তরের বিশাল দায় তাদের ঘাড়ে আছে। 16 বছর তারা চরম নির্যাতিত ছিল, কিন্তু দায়টা এখনো রয়ে গেছে। তারা যদি দেশের ইনক্লুসিভ রাজনীতিতে সহায়ক শক্তি হিসেবে কাজ করে, বুকে পাথর বেঁধে হলেও, তাদের একাত্তরের দায় হয়তোবা তারা কেউ আর তাদেরকে দায়ী করতে পারবে না। তখন তারা বলবে যে আমরা তো আওয়ামী লীগকে রিভাইভে হেল্প করেছিলাম। এই সুযোগটা তারা কেন হারাচ্ছে আমি বুঝতেছি না। এবং আওয়ামী লীগ তো হারিয়ে যায়নি, আওয়ামী লীগ তো মাঠে ঘাটে হাটে সব জায়গায় আছে। শুধুমাত্র বৈধ মিছিল করতে পারছে না, বৈধভাবে ভোটে অংশগ্রহণ করতে পারছে না। তারা জনগণের একটা বড় অংশ, এই অংশকে একদম বাদ দিয়ে অর্থনীতি রাজনীতি টেকসই হবে না। এটা সকলকে বুঝতে হবে। কিন্তু ধন্যবাদ। সরকার তো সেটা বুঝতে পারছে না, সরকার তো এটা বুঝতে পারছে না, একরকমের সেই ইঙ্গিতই দিচ্ছেন। কারণ এমন প্রত্যাশা তো ছিল নির্বাচিত সরকারের কাছ থেকে যে আসলে পরে আপনারা, যারা নিষেধাজ্ঞা তো আপনাদের বিরুদ্ধে নাই, কিন্তু আপনারাও কি আসলে মিছিল মিটিং করতে পারছেন স্বাধীনভাবে? তো এবং আপনি ফার্সিক্যাল ইলেকশন বলেছেন, যে আওয়ামী লীগ ফার্সিক্যাল ইলেকশনের কারণে আজকে মানে এই দশায় পড়েছে। সেই ফার্সিক্যাল ইলেকশনে আপনারা অংশ নিয়েছিলেন তিনটাতেই, সেটাই আপনাদের বিরুদ্ধে দায়েরও একটা, এবং প্রধান বিরোধী দল হয়েছিলেন। আপনাদের বিষয়ে দায়েরও তো সেটাই একটা কারণ। তো এরকম মানে আপনার ভাষায় ফার্সিক্যাল ইলেকশন করার দায় যাদের ওপর, আহ, সেই মানে প্রধান দল যেটা আর কি আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ আবার এত দ্রুত ন্যারেটিভ তৈরি করে ফেলতে পারলো কবে আসবেন কবে আসবেন শেখ হাসিনা, সেটাই বাংলাদেশের রাজনীতির মূল বিষয় হয়ে গেল। মানে কি হলো তাহলে? তাহলে ওই মানে জুলাইয়ে আগস্টে 2024-এ কি হলো? মানে তাহলে কি আসলেই মানে নির্বাচনের কারণেই এই দায়, আওয়ামী লীগের ভুলেই এই দায়? তাহলে মানুষ সেগুলো মনে রাখছে না কেন এখন, আওয়ামী লীগের অপেক্ষা করছে কেন? হ্যাঁ, আসলে 79-এর যে নির্বাচন ছিল, সেটা তো ফার্সিক্যাল ইলেভেন ছিল। অনেকে বলে 86-এও ছিল, 88-এও ছিল। 96-তে তো একটা একতরফা ইলেকশন হয়েছে, খুবই খুবই জঘন্য ইলেকশন। 45 দিনের সরকার ছিল 96 সালে, 15ই ফেব্রুয়ারি ইলেকশন। আবার 6 সালে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করেছে একতরফা ইলেকশন করার, 1,28,00,000 ভুয়া ভোটারের। তো আপনার সাথে আমি একদিকে একমত যে আসলে ফার্সিক্যাল ইলেকশনের দায় তো সকলেরই বেশি। কিন্তু আওয়ামী লীগ যেহেতু কনজিকিউটিভ একটা টার্ম ছিল 8 থেকে 24, সে কারণে কিউমুলেটিভ দায়টা অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, কেন দ্রুত আওয়ামী লীগ ব্যাক করতে পারলো, মানে ন্যারেটিভসে ব্যাক করতে পারলো, একটা কারণ হচ্ছে যে মহান জুলাই যোদ্ধারা, যাদেরকে আমরা ন্যাশনাল হিরো ভেবেছিলাম, যাদেরকে কেন্দ্র করে সমস্ত মিডিয়া আবর্তিত হতো, যাদের পিছনে হাজার মানুষ ছুটতো, তাদের একটা বিশাল অংশকে আমরা করাপ্টেড দেখলাম। তাদের একটা বিশাল অংশকে আমরা ভাষার অপপ্রয়োগ দেখলাম। এবং তাদের একটা অংশকে শীর্ষ নেতৃত্বে আমরা দেখলাম তারা একাত্তরকে ওন করে না। একাত্তরকে ওন না করার কারণেই জুলাই আন্দোলনকারীদের মধ্যে তীব্র চির ধরে গেল, ফ্র্যাগমেন্টেড হয়ে গেল, এবং আওয়ামী লীগের রিলেভেন্স বেড়ে গেল। এবং কিছুদিন পরে দেখা গেল যে আওয়ামী লীগ না থাকার কারণেই হয়তোবা একাত্তর কিছুটা কলঙ্কিত হচ্ছে, মুক্তিযুদ্ধ অপমানিত হচ্ছে, মুজিবনগরের ভাস্কর্য এখনো ঠিক করা হয়নি, এবং অনেক জায়গায় মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে, নাটক হতে দেওয়া হয়নি, মাজার ভাঙা হয়েছে। সো প্রোগ্রেসিভ ফোর্সরা, যারা এক্সটেন্ডেড আওয়ামী লীগ, তারা অনুভব করলো রাজনৈতিক ভারসাম্যের জন্য আওয়ামী লীগ প্রয়োজন, তাদের দায় আছে, দায়ের বিচার হবে। তবে দায়ের বিচার এটা হতে পারে না যে তারা রাজনীতি করতে পারবে না। রাজনীতিতে ভারসাম্যটা নষ্ট হয়ে গেল, ভারসাম্যহীন হয়ে গেল। এর ন্যারেটিভস আলাদা বক্তব্য আছে, যে যে ওরা যেহেতু দুটো ইলেকশন করেছে আমাদেরকে ছাড়া, আমরাও দুটো ইলেকশন করবো ওদেরকে ছাড়া। তো সেই ন্যারেটিভটা তো গণতান্ত্রিক না কোনোভাবেই। তাহলে আপনাদেরকে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে, যেটা আওয়ামী লীগ গত 2 বছর করেছে, যে আপনারা দুটো একতরফা ভোট করে ফেলেন। তাহলে এটাও বাংলাদেশে ঘটবে, কোনো না কোনো একদিন ঘটবে। তো আমরা অনুভব করি বিএনপি এটা উপলব্ধি করছে না, এটা না। কিন্তু বিএনপি কিংকর্তব্য বিমূঢ় হয়ে আছে। কারণ তার স্ট্রেংথের জায়গায় এনসিপি, তার স্ট্রেংথের জায়গায় জামাত, তার স্ট্রেংথের জায়গাকে সে সরাসরি অ্যাটাক করতে পারছে না, সরাসরি স্ট্রেংথের জায়গাকে অসন্তোষ করতে পারছে না। কিন্তু জিয়াউর রহমান তো সেই সময় আওয়ামী লীগকে রিভাইভ করেছিলেন, এবং এই জন্যই উনি 4-5 বছর স্মুথলি চালাননি বা চালাতে পেরেছিলেন। তিনি এটার গুরুত্ব বুঝেছিলেন, এবং সেই গুরুত্বটা বর্তমান সরকারকেও বুঝতে হবে। যে জনাব তারেক জিয়াকে ঘিরে একটা আশা সৃষ্টি হয়েছিল যে উনি ইনক্লুসিভিটি আনবেন, উনি সকলকে ভোটে আনবেন বা ভোটের পরে সবাইকে রিভাইভ করবেন। ওই আশাটা যদি নষ্ট হয়ে গেল বা নষ্ট হয়ে যায়, এইটা গ্রেট ন্যাশনাল অ্যাসেট নষ্ট হয়ে যাবে, এবং এটা জনাব তারেক জিয়ারও একটা অ্যাচিভমেন্টের সুযোগ নষ্ট করে দেবে। উনি আওয়ামী লীগকে রিভাইভ করলে সারা জীবন আওয়ামী লীগকে উনি বলতে পারতেন তোমরা আজকে বড় বড় কথা বলছো, কিন্তু আমি তোমাদেরকে রিভাইভ করেছিলাম আমার আদেশে।
তো সেই সুযোগটা কিন্তু উনি হারাতে যাচ্ছেন। ফ্যাক্ট রিমাইন এত কিছু করেও তো আওয়ামী লীগকে সরিয়ে রাখা যাচ্ছে না, সরিয়ে রাখা যাবে না। যেটা ইনএভিটেবল সেটাকে আপনি আলোচনার মাধ্যমে ওয়েলকাম করেন, সেইটাতে দেশের স্বার্থ রক্ষা হবে। আপনি যদি এটাতে যুদ্ধ পরিস্থিতিতে চলে যান তাহলে সকল পক্ষ ক্ষতিগ্রস্ত হবে, এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। কারণ তারা সরকার, সমস্ত হত্যাকাণ্ড, সমস্ত রায়ট, সমস্ত আন্দোলন, ইকোনমিক ডিসঅর্ডার, ড্রট, দুর্ভিক্ষ, এনার্জি ক্রাইসিস, একটা জায়গায় গিয়ে সবটা যাবে, প্রাইম মিনিস্টার এবং সরকার। সেখান থেকে সরকারকে এই রেসপন্সিবিলিটি ডিশোল্ডারিং করতে হবে বাই এ কম্প্রোমাইজ, বাই এ পলিটিক্যাল রেজলিউশন। আপনাদের সাথে তো নানা রকম আন্তর্জাতিক পক্ষের আলোচনা হচ্ছিল, মানে সেই কমনওয়েলথ মহাসচিব এসেছেন পর থেকে নানা জনেই আপনাদের সঙ্গে সাক্ষাৎ করেন, এবং এক রকমের যে মানে এই যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা যারাই বলেন, আপনারা কি ইঙ্গিত পাচ্ছেন? মানে শেখ হাসিনার এই যে ঘোষণাটা, যে আওয়ামী লীগ, এবং তিনি একা ফিরবেন না, তিনি দলে বলে ফিরবেন, আরো নেতাদের নিয়ে ফিরবেন, দেশের যারা মামলা হামলায় জর্জরিত তারাও আসবেন, সবাই মিলে তারা আদালতে আত্মসমর্পণ করবেন। মানে উনি বলছেন না যে উনি মুক্ত থাকবেন, আইন বিচার উঠে যাচ্ছে সেটাও বলছেন না, বলছেন মানে ওনাকে মেরেও ফেলা হতে পারে কিন্তু তিনি আসবেনই, মানে এই পরিসরটা সৃষ্টি হয়ে যাবে, এটা যে ধারণা করছেন। উনি তো একটা মানে দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ, মানে পরিসর সৃষ্টির ইঙ্গিতটা কোথা থেকে পাচ্ছেন? আপনারা পাচ্ছেন সেই ইঙ্গিত? মানে সার্জিও গোর সফর করে গেলেন, সেখানে আপনিও বললেন যে তিনি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলেছেন, সেটাই খবর, কিন্তু মানে ইঙ্গিতটা কি সর্বদিক থেকে আসছে? সরকারের উপর চাপ আছে, আন্তর্জাতিক মানে দেশের ভেতর দেশের বাইরে চাপ আছে কিনা? আপনাদের কাছে কি খবর? আপনারা ইঙ্গিত পাচ্ছেন কিনা যে পরিসরটা তৈরি হতে হবে এবং হয়তো ডিসেম্বরের মধ্যেই হবে? দেখুন, যদি আওয়ামী লীগ নিজেকে একটা রিলেভেন্স হিসাবে অলরেডি দেখিয়ে ফেলেছে, যেটা রিলেভেন্ট ফ্যাক্টর সেটাকে কমপ্লিটলি বাদ দিয়ে বাংলাদেশ টেকসই হবে না, এটা বাংলাদেশের সকল বন্ধু রাষ্ট্র অনুভব করে। এক্ষেত্রে আমি মনে করি সার্জিও গোর প্র্যাকটিক্যালি কি বলেছে আমরা কিছু জানি না। তবে শেখ হাসিনা যেহেতু এটা ঘোষণা দিয়েছেন, তিনি এর আগেও 111-এ ব্যাক করেছিলেন, তার রেকর্ড আছে। তো সমস্ত প্রেক্ষাপটই ডিফারেন্ট। 111-এ তো ওনার বিরুদ্ধে আর মৃত্যুদণ্ড ছিল না, তো এখন তো ওনার নামে মৃত্যুদণ্ড আছে। প্রক্রিয়াটা কি হবে? উনি আসবেন, নেতাজি সুভাষ চন্দ্রকে নিয়ে সবাই আকাঙ্ক্ষা করতো উনি বিশাল বাহিনী নিয়ে আসবেন, পশ্চিমবঙ্গকে উদ্ধার করবেন, উনি করেননি 20-30 বছরও। ব্যাপারটা তো এত নাটকীয় তো হবে না যে শেখ হাসিনা বর্ডারে দাঁড়াবেন সবাই সহ, তারপরে উনি ফাঁসির মঞ্চে হেঁটে হেঁটে চলে যাবেন অথবা জেলখানায় চলে যাবেন। এর আগে আমার ধারণা অসংখ্য ঘটনা ঘটবে, অসংখ্য আলোচনা হবে, এবং হয়তোবা একটা প্রেক্ষাপট সৃষ্টি হবে, সেখানে শেখ হাসিনা আসবেন এবং জেলে যাবেন। সেটা সাবজেল হতে পারে, কোনো একটা ঘোষিত সাবজেল হতে পারে, কিন্তু বর্তমান আইন অনুযায়ী কন্ডেম সেল, এই মুহূর্তের আইন কিন্তু কন্ডেম সেল। তবে সেটা সাবজেল হতে পারে, তার সেফটি সিকিউরিটির ব্যাপার আছে, তার মানবাধিকার ব্যাপার আছে। তো সরকার আসলে এই শেখ হাসিনার আসার খবরে খুশি না অখুশি, আসার সম্ভাবনার খবরে? আমি তো মনে করি সরকার এই বিষয়ে কনফিউজড হয়ে গেছে, কিভাবে এটাকে দেখবে, কিভাবে এটাকে হ্যান্ডেল করবে। তো ওই যে আপনি যদি প্রথমেই আওয়ামী লীগের ব্যানটা লিফট করে দিতেন, একটা ডেমোক্রেটিক সলিউশন থাকতো, তাহলে এত হম্বিতম্বি কিছুই হতো না। সরকার ধাপে ধাপে দেশটা গঠন করার সুযোগ পেত। সরকার নিজেই এই জিনিসটাকে একটা অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। সরকার নিজে এই ব্যাপারটাকে নিয়ে ঠিক সঠিক রাজনীতি করতে পারেনি। শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে আসবেন, না হয় জানুয়ারিতে আসবেন, আসার সম্ভাবনা আমি দেখি। একেবারে আসবেন না এমনটা আমরা বলতে পারি না, অতীত নিদর্শন আছে। উনি যখন 81 সালে আসছিলেন তখনও তার জীবনের ঝুঁকি ছিল, উনি এই 2008 সালে যখন আসছেন তখনও তার ঝুঁকি ছিল। 21শে আগস্ট যখন ঘটেছে, ওনাকে মারার চেষ্টা করা হয়েছে, তারপরে উনি 22 তারিখেই রাজনীতি করেছেন। উনি জীবনের ঝুঁকি নিয়ে ডিসিশন নিতে পারেন। তার সঠিক সিদ্ধান্ত, সব সিদ্ধান্ত ঠিক এটা বলবো না, কিছু নিষ্ঠুর সিদ্ধান্ত নিয়েছেন উনি, কিন্তু অসংখ্য সাহসী সিদ্ধান্ত আছে, এবং দেশের উন্নয়নে তার বড় বড় অনেক কাজ আছে। আওয়ামী লীগের ফিরে আসায় এটাও কাজ করছে। বড় বড় ইনফ্রাস্ট্রাকচার দিয়ে মানুষ যখন যাচ্ছে এবং দেখছে, এরকম ইনফ্রাস্ট্রাকচার 2 বছরে ডক্টর ইউনূস করতে পারেনি, একটাও করতে পারেনি। 2 বছরে একটা করা যেত, বর্তমান সরকারও করতে পারবে এরকম আলামত আমরা দেখছি না। তো স্বাভাবিকভাবেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রিলেভেন্স বাড়ছে, এবং তারা সবসময় এদেশের একটা সার্টেন পিপলকে কন্টেইন করে। 4th জেনারেশন আওয়ামী লীগ আছে দেশে। তো আপনি তাদেরকে হুট করে চাইলেই ওয়াইপ আউট করতে পারবেন না, একটা কোনায় নিয়ে ফেলতে পারবেন না। তারা আমাদের মধ্যেই মিশে আছে, তারা আমাদেরই পার্ট।
তাদের বিচার হতে পারে, কিন্তু তাদের রাজনীতি করার অধিকার দিতে হবে। এটা টু বেসিক টু ডেমোক্রেসি, টু বেসিক টু পলিটিক্স। এখন মানে আপনি যেই প্রশ্নটা বারবারই এড়িয়ে যাচ্ছেন যে মানে কোথাও থেকে ইঙ্গিত পাচ্ছেন কিনা যে একটা পরিসর তৈরি হতে পারে, আপনারা আপনাদের মানে মানে ওপর থেকে মানে আপনারা কি রাজনীতিটা যথেষ্ট খোলামেলা ভাবে করতে পারছেন কিনা, জাতীয় পার্টি কেমন বোধ করছে, আর আপনাদের যেসব পক্ষের সঙ্গে আলাপ হচ্ছে সেখান থেকে কি ধরনের মানে নির্বাচনের আগেও তো অনেক জায়গায় কথা হয়েছে, অনেক ক্ষেত্রে তো আপনাদের বিদেশিদের সঙ্গে বৈঠকের পরে প্রেস মানে ব্রিফিংও এসেছে, মানে রীতিমতো ছবি এসেছে, প্রেসে খবরও এসেছে, মানে কি বলেন তারা, তাদের দিক থেকে কোনো চাপ আছে? আর আওয়ামী লীগের সাথে আপনাদের কোনো যোগাযোগ হলো মানে বাংলাদেশে আওয়ামী লীগ ফিরবে, ফিরলে তো নিশ্চয়ই জাতীয় পার্টির জন্য খুব সুবিধা হবে, কারণ একটা অন্তর্ভুক্তিমূলক পরিসর তৈরি হবে আবার, মানে আপনাদের ভেতরেও কোনো আলাপ হলো কিনা? দেখুন না, ওই আপনি যেটা বলছেন প্রথম প্রশ্নটা, দেখুন, আমি মনে করি পশ্চিমা বিশ্ব শেখ হাসিনার পক্ষে বর্তমান সরকারকে তীব্র চাপ দেবে, এটা আওয়ামী লীগের আহ, অনেক বেশি প্রত্যাশা। এত বড় প্রত্যাশার তো আমি কোনো যৌক্তিক কারণ দেখি না। এবং তবে তারা অন্তর্ভুক্তির কথা বলছে, ইনক্লুশনের কথা বলছে, সফটলি বলছে। এখন সফটলি না শুনলে তারা আগের মতো স্যাংশন দিবে, এটা কিন্তু বাস্তবসম্মত না। এবং আগে যেমন আওয়ামী লীগকে অনেককে স্যাংশন দেওয়া হয়েছিল, সেনা প্রধান, সেই সময় র্যাবের প্রধান, আইজি, র্যাবকে, সেরকম কিছু যে এখনই করবে এরকমটা কিন্তু না। তবে ইনক্লুশনের কথা তারা বলছে, এটি সরকারের উপর ইনডাইরেক্ট চাপ আসবে। পাশাপাশি প্রতিবেশী রাজ্য ইন্ডিয়া অবশ্যই চাবে যে এই যে প্রায় অনেক অসংখ্য লোক ভারতে পলাতক আছে, অথবা আওয়ামী লীগ রিভাইভ নাই, এইটার একটা পলিটিক্যাল সলিউশন ভারত চাবে। এবং ভারত আর আমেরিকা যদি একটা জিনিস চায়, সেটি বাংলাদেশে অবশ্যই একটা বড় চাপের ক্রিয়েট করবে। তবে হ্যাঁ, শেখ হাসিনার ঝুঁকি আছে, তীব্র ঝুঁকি আছে। সেই ঝুঁকিটা উনি ওভারকাম করবেন কিভাবে, এবং কোনো কোনো বিশেষ সুনির্দিষ্ট উনি ইঙ্গিত পেয়েছেন আমার এটা মনে হয় না। তবে দেশের ঘটনা প্রবাহ যেদিকে যাচ্ছে, জুলাই মাসে জুলাই যোদ্ধা তথাকথিত বলবো, বা জুলাই অংশগ্রহণকারী দল এনসিপিরা কিন্তু পথে ঘাটে অপদস্থ হলেন, আমরা চোখের সামনে দেখলাম। এটাও তো কখনো প্রত্যাশিত ছিল না, কিন্তু হয়েছে। তো আমার ধারণা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে অনেক ঘটনা ঘটবে, এবং অল পলিটিক্যাল থিওরি রিশেপ হবে, পলিটিক্যাল ল্যান্ডস্কেপ চেঞ্জ হবে। যেভাবে এখন সরকার চেঞ্জ করছে, সরকার ভিন্নভাবে চেঞ্জ করবে, চিন্তা করবে, এবং অন্যান্য স্টেক হোল্ডারও ভিন্নভাবে চিন্তা করবে। নতুন করে চিন্তার মতো ঘটনা অনেক কিছুই ঘটবে। আপনাদের সাথে কোনো যোগাযোগ হয়নি আওয়ামী লীগের বা কোনো জায়গায়, মানে সার্ভাইভালের জন্য তো দুই পক্ষের আবার একত্র হওয়ার কথা, মানে সেরকম কোনো সংযোগও আপনাদের ভেতরে হয়েছে কিনা? এখন আমি সুস্পষ্টভাবে যদি বলি, আমরা যে ভোটে অংশগ্রহণ করেছিলাম, মানে স্থানীয় আওয়ামী নির্বাচন আসছে সামনে, স্থানীয় লীগ, নির্বাচনে আওয়ামী লীগ যোগ দিতে পারবে না, আপনারা পারবেন? আর আমাদের আইনগত বাধা এখনো নাই। 26-এর ভোটে আওয়ামী লীগের ইচ্ছা ছিল, এবং মধ্যপন্থার অনেকে আমাদেরকে ফোনও দিয়েছিল যে আপনারা এই ভোটে অংশগ্রহণ করবেন না। তো আমরা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে আওয়ামী লীগের সেই কথা শুনিনি, আমরা ভোটে গিয়েছি নর্মালাইজ হওয়ার জন্য, এবং আমাদের মার্কা সেভের অনেক বিষয় ছিল। এখন আওয়ামী লীগ ফিরলে শুধু আমাদের লাভ হবে কেন? আওয়ামী লীগ ফিরলে এনসিপির লাভ হবে। আওয়ামী লীগ ফিরলে জনাব তারেক জিয়া এনসিপি কে ডেকে তার গণভবনে পোলাও মাংস রোস্ট খাওয়াবে। শেখ হাসিনা ফেরার ঘোষণা দেওয়ার সাথে সাথেই যত ছোট দল ছিল সবাইকে ডেকে উনি মিটিং করেছেন সাথে সাথে, এবং অনেকে মন্ত্রীও বানাবেন সামনে হয়তোবা। কারণ ওই যে রাজনীতিতে যখন সকল ফ্যাক্টর থাকে, তখন সকলেই একটা কম্পিটিশন, একটা বার্গেনিং এর পজিশনে থাকে। এটাই তো গণতন্ত্রের বিউটি। লাভ হবে জামাতের, জামাত আর বিএনপির কোনো ফাটল থাকবে না। জামাত, বিএনপি, এনসিপি এক হয়ে যাবে, আওয়ামী লীগ আসলে হয়তোবা সম্পূর্ণ এক হয়ে যাবে। তো সেদিক থেকে আওয়ামী লীগের আসা মাত্রই দেশের পলিটিক্যাল চিত্র চেঞ্জ হয়ে যাবে, এবং সকলের বেনিফিট হবে। তবে কোনো অবস্থাতেই সরকার ওই রাস্তায় যেন না হাঁটে, যেটা আওয়ামী লীগ ব্যর্থ হলো একটা আন্দোলন, একটা যুদ্ধ করার চেষ্টা করে। আওয়ামী লীগের মধ্যে রোমান্টিসিজম আছে, তারা 71-এর ইনকারনেশন করতে চায়, যে আবার 71-এর মতো একটা যুদ্ধ করব, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তৈরি করব। যেহেতু দেশটা সাত দুভাগে ভাগ হয়ে গেছে, 71-এর পক্ষে, 71-এর বিপক্ষে, এবং সেই যুদ্ধ যদি আওয়ামী লীগকে করতেই হয়, কোনো একদিন আওয়ামী লীগ জনপ্রিয়তাও পাবে। 71-এর এক্সটেন্ডেড 71 সকলেই আলটিমেটলি
আওয়ামী লীগের পতাকার তলে আসতে বাধ্য হবে। এবং রিস্ক থাকবে, বিএনপি একটা সফট দল হিসাবে মার্চ হয়ে যাবে, কম্প্রোমাইজ হয়ে যাবে, কাস্টমাইজ হয়ে যাবে। এমন হতে পারে বাংলাদেশে দুটো শক্তি আছে, একটা প্রো আওয়ামী লীগ, একটা অ্যান্টি আওয়ামী লীগ জামাত। মধ্যবর্তী দলগুলো ওয়াইপড আউট হয়ে যাবে, ডেমোক্রেটিক পরিবেশ থাকবে না। যুদ্ধ তো ইজ নট পলিটিক্স, পলিটিক্স ইজ অ্যাভয়েডেন্স অফ ওয়ার, প্যাসিফিকেশন, কাম ডাউন, ডিসকাশন, নেগোসিয়েশন। একই দেশ, আমরা একই মানুষ, সেটা করতে হবে। আমাদের সাথে তাদের এখন এই মুহূর্তে কোনো একটি কথা হয়েছে এমনকি না। তবে আমরা অবশ্যই চাই বাংলাদেশের সকল দল রাজনীতি করতে পারে। ইউনিয়ন পরিষদ ভোটে আমরা অংশগ্রহণ করবো কিনা এখন আমরা সিদ্ধান্ত নেইনি। তবে ইউনিয়ন পরিষদ ভোট নিয়ে আমাদের তীব্র শঙ্কা আছে, সুষ্ঠু ভোট না হওয়ার সম্ভাবনা আছে। তবে সেক্ষেত্রে আমরা যখন সময় আসবে আমরা পার্টির প্রেসিডেন্ট ফোরামে আলাপ করে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। হাসিনা 5ই আগস্ট দিল্লিতে একটা অনুষ্ঠান করবেন, মানে তার বাড়ি থেকে এবার বেরিয়ে আসবেন, ভার্চুয়ালি যোগ দেবেন আমি যতটুকু জানতে পারছি। কিন্তু মানে তা নিয়েও আলোড়ন, এমনকি ভারতের সংবাদ মাধ্যমগুলোতেও এই প্রশ্ন যে মানে এটা আসলে ভারত সরকার কি বার্তা দিতে চাইছে। আমার মনে হয় এটা তিল থেকে তাল হচ্ছে। প্রথমত হচ্ছে যে যেমন আমি আপনার যে ইন্ট্রোডাকশনটা শুনছিলাম যে ভারতের চোখে কিনা, একটা কথা বলি শুনতে যেভাবেই লাগুক, সেটা হচ্ছে যে 2000 কোভিডের পরে, আহ, বিশেষত 2022-এর পরে জিওপলিটিক্স যেখানে শিফট করে গেছে, এটা আমি বহুদিন আগে কলামে লিখেছি এবং এটা নতুন কোনো কথা নয়। সেখানে ছোট ছোট দেশের আর খুব বেশি রোল নেই, কারণ বড় দেশেরাই সামলাতে গিয়ে যথেষ্ট হিমশিম খাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন ইউরোপে কি হচ্ছে। আহ, তো সুতরাং এখানে বাংলাদেশ একটা নানান ধরনের ফোর্স, তার মধ্যে অফকোর্স একটা ভারত ইউএসএ চায়না আছেই, আরো ফোর্সেস আছে। তো তাদের মাঝখানে একটা বাংলাদেশ, এটা হলো জিওপলিটিক্যাল এক্সপ্লেনেশন। যেহেতু আপনি জিজ্ঞেস করেননি তাই এর বাইরে আমি আর যাচ্ছি না। দ্বিতীয়ত হচ্ছে হাসিনা কি করছে। ভারত সরকার প্রথমেই বলে দিয়েছে কয়েকটা কথা, সেটা হচ্ছে যে আমরা রাজনীতি করতে দেইনি। রাজনীতি করেওনি। শেখ হাসিনা এখানে কি কোনো গভর্নমেন্ট ইন এক্সাইল ফর্ম হয়েছে? আওয়ামী লীগের কোনো উইং ফর্ম হয়েছে? কোথাও কোনো কিচ্ছু নেই প্রমাণ। থার্ড পয়েন্ট হচ্ছে এই গোটা বিষয়ের ভেতর যে আহ, হাসিনা আসবেন, হাসিনা থাকবেন। আমাদের একটা স্টোরি যেটা নিয়ে খুবই আপনিও আমাকে সেদিন যোগাযোগ করেছিলেন, আমি কথা বলতে পারিনি, যেটা ইন্ডিয়ান এক্সপ্রেসে বেরিয়েছিল। যদি স্টোরি লাইনটা পড়া যায়, যেটা আমাদের ওই ফরেন অ্যাফেয়ার্স এর যে স্ট্যান্ডিং কমিটি আছে তাদের কোট করে, যদিও আমি যতদূর জানি ওই ইনফরমেশনটা অনেক পুরনো, তাহলে সেখানে একটা পরিষ্কার জিনিস ছিল, ভারত বাংলাদেশ সম্পর্ক আর হাসিনা দুটো আলাদা বিষয়। হাসিনাকে মিলিটারি প্লেন নামিয়ে দিয়ে গেছে, হাসিনা এদেশে আছেন। ভারত বাংলাদেশ সম্পর্ক, এটাকে রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে ইউনূসের সময় থেকে, যে হাসিনার জন্য আটকে যাচ্ছে, যেটা 2 বছর বাদে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার যে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। বাংলাদেশে যে দল, দুটো দল আছে, মানে সমষ্টি আছে। যে দল ক্ষমতা পায় সে ক্ষমতাটাকে রেখে দেয় আরেকজনকে তাড়িয়ে দিয়ে। মানে এক্ষেত্রে তাই ঘটেছে। এর আগে যেটা ছিল আরেকজনকে চাপানো ছিল হয়তো, এবার একজন পেয়েছে, পেয়ে আরেকজনকে তাড়িয়ে দিতে চায়। তো আপনি হাসিনা ভুলে যান। বাংলাদেশে আওয়ামী লীগের লোকেরা যে পরিস্থিতিতে আছে সেটাকে মানবেতর পরিস্থিতি বললে খুব কম বলা হয়। আমার মনে হয় আমি এই অবধি আমি শেষ করলাম এখানেই। আপনি যে ওই যে দ্বিতীয় যে প্রেস কনফারেন্সটার কথা বলছিলেন যে আহ, এর আগেও সেটা কিন্তু আহ, ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল, না জানুয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল। এবং সেই জানুয়ারির সেই প্রেস কনফারেন্সটার পরেও কিন্তু বাংলাদেশ সরকার বলেছিল যে তারা বিস্মিত হতবাক, মানে শকড, যে কিভাবে তখন ইউনূস সরকার কিভাবে শেখ হাসিনাকে একটা প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে দেওয়া হলো। একেবারেই ঠিক তার একটা অডিও বার্তা সেখানে প্রচার করা হয়েছিল, কিন্তু একটা অডিটোরিয়ামের মধ্যে তো সেটা বেজেছিল। তখনও কিন্তু বাংলাদেশ সরকার তার প্রতিবাদ করেছিল। কিন্তু ভারত সরকার তো তার মানে বাংলাদেশ সরকারের এই উদ্বেগটা একেবারেই মাথায় নিচ্ছে না। তার মানে ভারত সরকারের সরাসরি বার্তাটা হচ্ছে এই, যে শেখ হাসিনা এখানে আছেন সেটা একটা ভিন্ন ইস্যু, আর সম্পর্কটা দুদেশের এগিয়ে নিয়ে যেতে হবে অন্য বিবেচনা করে, এটাই বার্তা। 100%, 100%, এর মধ্যে ভুল তো কিছু নেই।
শেখ হাসিনাকে আপনি আমার বাড়ি নামিয়ে দিয়ে গেছেন, আমি গিয়ে আপনার বাড়ি থেকে তুলে আনি, একেবারে সরকারিভাবে নামিয়ে দিয়ে গেছেন। তাদের আমরা রেখেছি, তাকে আমরা দিয়েছি জায়গা, সেটা অবশ্যই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, এবং তার যে স্টেচার তার জন্যে, তিনি আমাদের বন্ধুও বটে। কিন্তু আর বাকি আওয়ামী লীগের লোকজন, তাদের আমরা যাদের ঢুকতে দিয়েছি, সেটা ঠিক একইভাবে বিএনপির লোককেও আমরা থাকতে দিয়েছিলাম। আর 1971 সালে যুদ্ধ মেটার পর ঠিক একইভাবে রাজাকারদের, তারা ভারতীয় সৈন্যদের হাত পা ধরে এসছিল ওই 93,000-এর ভেতর, যা শুনেছি 10-15 হাজার ছিল রাজাকারদের সংখ্যা। সুতরাং এটার মধ্যে আমি কোনো খারাপ দেখি না। একটা দেশের চারদিক থেকে প্রায় ভারত দিয়ে ঘেরা, সুতরাং সে যেতে গেলে কোথায় যাবে? তার দেশে যখন একটা সমস্যা হয়, এবং ঠিক যে কারণেই ভারত চায় না যে তার দেশে কোনো আর সমস্যা হোক, দেশটা চুপ নিজেদের মধ্যে যা হোক থাকুক, কিন্তু এমন কিছু না হোক, সেটা এমনকি দুর্ভিক্ষ মহামারী থেকে যে কোনো জিনিস হতে পারে, আমি সবকিছু মিলিয়েই বলছি, যে যাতে তার ঘরে এসে না লোক জড়ো হয়। কারণ মানুষ রাস্তার ওপারে এসে বলছে যে ঢুকতে দাও, তা নাহলে আমাকে মেরে ফেলবে, সেই পরিস্থিতি তো আছে, সেই পরিস্থিতি তো ছিল। দোষী নির্দোষ সেটা অবশ্যই বাংলাদেশ দেখবে, কিন্তু তার আগে পিটিয়ে মেরে ফেলতে হবে, মোটামুটি এটাই নিদান। এবং এটা আমার কথা না, তাজুল ইসলাম, ফরমার যিনি চিফ প্রসিকিউটর, ইউনুস অ্যাপয়েন্টেড যিনি ছিলেন চিফ প্রসিকিউটর, তার আগে জামাতের অ্যাডভোকেট ছিলেন, তিনি হাসিনার ফেরার খবরে প্রায় সমমানের একটা মন্তব্য করেছেন, যে মানুষ গিয়ে ওনাকে দেখে নেবে টাইপের। মানে আপনি শুরুটা যেখান থেকে করেছেন সেই জায়গাটা একটু যেতে চাই। আপনি বলছেন যে মানে পরিস্থিতিটাই জিওপলিটিক্যালি ওই জায়গায় গেছে, ভূরাজনীতির অবস্থাটা এমন যে বাংলাদেশের মতো যে ছোট রাষ্ট্রগুলো, তাদের আসলে মানে বিভিন্ন বড় রাষ্ট্রের চাপে সেভাবে মানে কি বলবো, কোনো সে রাখবার কোনো উপায় নেই, নিজস্ব কোনো সেভাবে মানে তারা একটা চাপে জর্জরিত অবস্থায় থাকবে, এটাই একটা নিয়তির মতো। এখন সার্জিও গোরের সফরটা সেজন্যই খুব আলোড়ন তুললো কিনা, যে মানে এটাই প্রমাণিত হলো কিনা যে ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্র মিলে আসলে সিদ্ধান্ত নেবে বাংলাদেশে কি হবে। মানে প্রেসিডেন্ট ট্রাম্প তো ক্ষমতা নেওয়ার পরপরই, আপনার মনে থাকবে, প্রধানমন্ত্রী মোদি যখন ওয়াশিংটন গিয়েছিলেন তখন তিনি এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছিলেন যে বাংলাদেশ বিষয়টা উনি প্রধানমন্ত্রী মোদির ওপর ছেড়ে দিতে চান। বিষয়গুলো এরকম হচ্ছে, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা তো প্রায়ই ভালো থাকে না, কিন্তু বাংলাদেশ বিষয়ে তারা এখন ঐক্যবদ্ধ হয়ে গেছে, সেটা বোঝাতেই, খুবই চোখে আঙুল দিয়ে বোঝাতেই দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক ঢাকায়। দেখুন, আপনি তো সাংবাদিক এবং স্বনামধন্য, তো সুতরাং এর অপটিক্স গুলো আপনি নিজেই ভালো বোঝেন, আমার দরকার পড়ে না। দ্বিতীয়ত হচ্ছে যে পৃথিবীর পরিস্থিতিটা ঠিক এই মুহূর্তে কি, আমেরিকান যে অ্যাটাকস, সেটা ভারতীয় ট্যাঙ্কারের ওপর ফ্ল্যাগ ভেসেলে যেমন হয়েছে, চাইনিজ ফ্ল্যাগ ভেসেলেও হয়েছে। আবার কিছুদিন আগে কিছু চাইনিজকে সেটা আবার ইন্ডিয়া নিয়ে রেস্কিউ করেছে। দেখুন, পৃথিবীতে যদি আমি চোখ বুজে থাকি, তার জন্য তো পৃথিবী দায়ী নয়। ধরুন আমেরিকা একগাদা কমান্ড বানিয়েছে, তার দেশ কোথায়? 10 বা 15 হাজার কিলোমিটার দূরে। সে তার প্যাসিফিক কমান্ড কোত্থেকে আসে? এটা কি তার দেশ? সে বানিয়েছে ওয়েস্টার্ন কমান্ড, সে বানিয়েছে অমুক কমান্ড, সে সারা পৃথিবীটাকে সে দেখছে। ঠিক একইভাবে নতুন যে পাওয়াররা উঠে আসছে, তারাও করছে, এটাই পৃথিবীর নিয়ম। এবং সেক্ষেত্রে এই জিওপলিটিক্সটাকে যেভাবে দেখা হয়, বিশেষ মানে আমি কোনো করছে জিওপলিটিক্স কোনো একটা একটা কোনো কি বলবো, ইটস নট আ স্ট্যাটিক আইডিয়া। কোল্ড ওয়ার যুগে এক ধরনের জিওপলিটিক্স ছিল, কে কার সঙ্গে। পরবর্তী যে মাল্টিপোলার যে যুগ তৈরি হচ্ছে, সেই মাল্টিপোলারিটিতে নতুন ইকুয়েশনস হচ্ছে। আপনি দেখলেন আমেরিকা ইন্ডো প্যাসিফিক ড্রপ করলো তার কমান্ড নেম থেকে, সঙ্গে সঙ্গে ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, তারা ইন্ডো প্যাসিফিক কয়েনেজ করলো, এবং তারা খুব স্ট্র্যাটেজিক সমস্ত অ্যাকশনস নিতে শুরু করলো। ইন্ডিয়া শুধু ইন্দোনেশিয়া নয়, অস্ট্রেলিয়াও তার সঙ্গে আছে। জাপান ইজ আ ভেরি গুড অ্যালাই অফ ইন্ডিয়া, স্ট্র্যাটেজিক অ্যালাই। তো এগুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে মাল্টিপোলারিটি, এবং সেই মাল্টিপোলারিটিতে প্রত্যেকেই
টেরিটরি কন্ট্রোল করতে যাবে। এই যে বঙ্গোপসাগর জুড়ে ইন্ডিয়ার যে পোর্ট, আমরা আগে স্ট্রিং অফ পার্লস জানতাম চীনের, এখন বঙ্গোপসাগর জুড়ে ইন্ডিয়া আপ টু ইন্ডিয়ান ওশান একেবারে ভারতের স্ট্রিং অফ পার্লস তৈরি হচ্ছে। আপনি যে নতুন পোর্ট দেখছেন সাবাং, সেটা মালাক্কান স্ট্রেটের উপর, যেটার উপর দিয়ে পৃথিবীর 65% এনার্জি যাতায়াত করে। তো এগুলো কি, কেন? সুতরাং জিওপলিটিক্সের সঙ্গে শক্তি, সেই শক্তি অর্থনৈতিক শক্তি, মিলিটারি শক্তি, অনেক শক্তি আছে। তো সব মিলেমিশে আসে। আপনি দেখুন মিডল ইস্টের কি অবস্থা, অনেকভাবে দেখতে পারেন। আমেরিকা কারোর বাধা টাধা শোনে, ধরুন ভারতের চাবাহার পোর্টে, সেখানে তো সেও হামলা করে দিয়েছে, কেমন? আবার ধরুন ইরান যেমন হামলা করেছে, আবার এরা এত পিস অ্যাকর্ড করছে, ইসরায়েল বলছে আমি আমার মতো চলবো। তো দিনের শেষে অন্তত এই মুহূর্তে পৃথিবীতে কোনো স্টেবিলিটি নেই। সুতরাং প্রত্যেকের শক্তি সামর্থ্য অনুযায়ী সেটাকে ম্যানেজ করছে। কেউ একটু বেশি জায়গা নেবে, কেউ সেখানে ছোট দেশগুলোর অবস্থা অবশ্যই খারাপ। আজকে যদি ইউরোপের এমন অবস্থা হয় যেখানে ন্যাটো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, ইউরোপ মিলিটারাইজেশন করছে, তো সেখানে বাংলাদেশ কোথায় থাকে? আমি এখানে তো ছোট বড় হওয়ার কোনো ব্যাপার নেই পৃথিবীতে। আপনি ছোট একটা অর্থনৈতিক শক্তি হয়ে উঠতে পারেন, আপনাকে কিন্তু জাপানের মতো দেশ, তার 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 আজকে এককালের সে পাওয়ার, সে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে অত বড় যুদ্ধ করেছে, কেমন? সেই জাপান কি আজকে কি, সে কেন ইন্ডিয়ার সঙ্গে অ্যালাই করে? তাহলে আপনি তাইওয়ানকে দেখুন, তাইওয়ান অত বড় অর্থনৈতিক শক্তি, তো তার এত ইনসিকিউরিটি কেন? সুতরাং এগুলো খুবই মানে খুব ইমোশনাল কথাবার্তা। জিও পলিটিক্স তো ইমোশন কোনো জায়গা নেই, একেবারে স্ট্রেট কাট। মানে ভারত আমার চিরশত্রু সেটা ভেবে বসে থাকারও হয়তো কোনো উপায় নাই, কিন্তু তারেক সেটা রহমান কি ভেবেই তো আসবেন মনে গন্ডগোলটা হচ্ছে হয়েছে। আপনার ব্রিক্স সম্মেলনে? ভারত সরকার এরকম একটা দাওয়াতি বা তাকে পাঠালো কেন, যেই দাওয়াতে মানে তাকে প্রধানমন্ত্রী হিসেবেই উল্লেখ করা হয় নাই এখনো নাকি? মানে তার কোনো দ্বিপাক্ষিক বৈঠক হবে কিনা সেসবও ঠিক হয় নাই। বাংলাদেশের পত্রিকাতেই এসেছে, মানব জমিনে, টাইমস অফ বাংলাদেশে। তো এসব অবস্থায় তিনি আসেনি বা কি করে? মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, নতুন প্রধানমন্ত্রী হবার পর তো প্রধানমন্ত্রী মোদী দারুণ মানে উচ্ছ্বাসের সঙ্গে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এখন ভারত কি চায় না যে তারেক রহমানের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক হোক? না না, কেন চাইবে না? কিন্তু ইটস অ্যাবাউট মিসিং আ বাস। তারেক রহমানকে ভারত রেড কার্পেট দিল, আপনি এভাবে চিন্তা করুন। আজকে ভারত যদি বাংলাদেশে এমন হতো, হাসিনা সরকার পড়ে গেল, হাসিনা এখানে, আমি বাংলাদেশের ভাষায় বলছি, কোট আনকোট পালিয়ে এলো, যদিও পালিয়ে আসেনি যদি টেকনিক্যালি দেখি। এবার বাংলাদেশে যে সরকার এলো, সে বলল আমরা ভারতের সঙ্গে কোঅপারেশন পুরো দমে করব, কেমন? এবার তাহলে আমাকে বলুন, ভারতের কাছে শেখ হাসিনার গুরুত্ব কতটুকু থাকতো? উত্তরটা আপনার জানা। তো তাহলে আপনি যদি পাকিস্তানি চোখ দিয়ে পৃথিবীকে দেখতে যান বা ভারতকে দেখতে যান, তাহলে সংঘাত অনিবার্য। আপনি আমার নেক্সট নেবার, অফকোর্স ইউ আর ইম্পর্টেন্ট, কিন্তু আপনাকে যখন ভারতের প্রধানমন্ত্রী, সে রিজিওনাল পাওয়ার, তাকে আপনাকে সে একেবারে মানে আমি তো মানে ভেরি অনেস্টলি, নট টু মাই টেস্ট, আমি হলে এটা সাজেস্ট করতাম না সরকারকে, কিন্তু আবার উল্টো দিক থেকে দেখলে তখন যে মোদি ওরকম আগ বাড়িয়ে ফ্যামিলি নিয়ে এসো অতখানি একেবারে মানে একটা দিয়ে বসলো আমন্ত্রণ, সেটা দিয়েছিল বলেই আজকে এই সিচুয়েশনটা কিন্তু টাইট সিচুয়েশন হচ্ছে। আজকে যদি উনি আসেন, অফকোর্স টাইটার সিচুয়েশন, কারণ তখন হাসিনা কিন্তু দুপায়ে এগিয়ে এসে, সেটা কিন্তু সবসময় এইভাবে ভাবলে হবে না যে ভারত বলে দিচ্ছে আর হাসিনা গিয়ে গিয়ে করে দিচ্ছে। হাসিনা, আপনি খুব ভালো করে জানেন হাসিনাকে, আমি আপনাদের মতো না জানলেও আপনাদের মতো লোকেদের সঙ্গে কথা বলে আমি হাসিনাকে যতটুকু জানি বা বুঝি, তাতে জাস্ট বলে দিলেই ও কিছু করবে না, কোনোদিনই করে, কেমন? 1981 সালেও তিনি একটা জায়গায় এসে গোঁ ধরেছিলেন ফেরত যাবেন। ভারত কিন্তু এমন নয় যে ভারত ঠেলে পাঠিয়ে দিয়েছিল টাইপের। তো অফকোর্স একটা অ্যারেঞ্জমেন্ট করেছিল, তাতে কোথাও একটা কিছু কাজ তার কাজ ছিল, কিন্তু এবারেও এখানে আমি যতদূর দেখি যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, হাসিনা ইজ ওয়েল অ্যাওয়্যার অ্যাবাউট ইট,
সে একটা জায়গায় দেখেছে যে এখানে সে একটা পলিটিক্যাল গ্যাম্বল নিয়েছে, যেটা, কারণ এটা যদি সে না করে তাকে কোনো না কোনো একটা জায়গায় করতেই হবে, কারণ না করলে পরে তাহলে তার ইকুইটিটা পড়ে যাবে, তার ক্রেডিবিলিটিটা পড়ে যাবে। সুতরাং সে সেটা করেছে। এটা অবধি একদম মানে এই জিনিসগুলো এভাবেই ঘটছে আমার যতটুকু আমি বুঝি। আর ইনসোফার অ্যাজ বাংলাদেশের সঙ্গে জিও পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট, সেটা কিন্তু আলাদাভাবে ঘটবে। হাসিনা থাকলে, দেখুন, হাসিনা চিরকাল ছিল না বাংলাদেশে। 1975 থেকে 1990 এর রাজনীতিতে হাসিনা ওয়াজ নো ওয়ান, মানে এমন কোনো ব্যক্তি নন। তার পরবর্তীতেও 2009-এর আগে উনি অত বড় কেউ ছিলেন না, বরং 2001 অব্দি বলি, যদি আমি যাই তাহলে অত বড় কিছু ছিলেন না। বিএনপি এগুলো একদম গাঁজাখুরি কথা যে ভারত শুধু হাসিনাকেই চেনে। 1994 সালে যে ইলেকট্রিসিটি ট্রেড আজ হচ্ছে, 1994 সালে পিভি নরসিমহা রাও সরকার একই ধরনের, তখন তো ভারতও অনেক কম শক্তি ছিল, একই ধরনের একটা প্রপোজাল নিয়ে গিয়েছিল ইলেকট্রিসিটি ট্রেডের। 2004 সালে আমার মনে হয় বাংলাদেশের হিস্ট্রিতে এখনো অব্দি ম্যানুফ্যাকচারিং এর সব থেকে বড় এফডিআই প্রপোজাল নিয়ে গিয়েছিল টাটা। তো এগুলো কি গাছ থেকে পড়েছিল? এই যে কথাগুলো বলে 2013 সালে, 12 সালে, 13 সালে যখন ভারত খালেদা জিয়ার সঙ্গে একটা বিরাট ভাবে সম্পর্ক তৈরি করতে যাচ্ছিল, তাতে হাসিনা চটে যাচ্ছিল, কেমন? তো এইগুলো কি এমনি? এগুলো কি হয়নি? আমি যদি দেখি আমার হিসেবে আমাদের লিবারালাইজেশনের পর থেকে ক্রমাগত বাংলাদেশের সঙ্গে সব সরকারের সঙ্গে করার চেষ্টা করা হয়েছে এবং তার প্রমাণও আছে। এখন ওই যে বললাম, মানে হয় তুমি ভালো নয় আমি ভালো টাইপের পরিস্থিতি, তা এটা আপনাদের ডোমেস্টিক সিচুয়েশন, তার মাঝে আমাদের পড়তে হয়, কেমন? তো সেটা নিয়ে চলছে। আর আমি আমি কিন্তু এর বাইরে এভাবেই দেখি জিনিসটাকে, এটা খুব মানে আপনি দেখুন না, আজকে আজকে তারেক রহমানের যদি, তিনি তো তিনি তো বিমস্টেকের প্রধান তো বটেই, কেমন? তো তাতে যদি তার অপমান হয়, তাহলে ভারতের অ্যাম্বাসাডার গিয়ে বসেছিলেন, তার ওনার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলেন না, তাহলে তো এখানে ভারতের গাল ফুলিয়ে বসে থাকা উচিত। আমরা কি কেউ ওরকম ভাবে থাকছি না প্রফেশনালি ব্যাপারগুলোকে হ্যান্ডেল করছি? আরো যদি বলি, হাসিনা হাসিনা আমার যতদূর মনে পড়ছে ড্যান মজেনা থেকে শুরু হয়েছিল, পরপর 3জন আমেরিকান অ্যাম্বাসাডারের সঙ্গে রীতিমতো দুর্ব্যবহার করেছিলেন, কেমন? তো তাহলে কি আমেরিকা গাল ফুলিয়ে বসেছিল? এগুলো কোনো প্রফেশনাল রাজনীতিতে হয় না। তারা জানে কি করে, ঠিক আছে এখন কেউ করছে করছে, আবার কখন ঠিক তাকে ধরে নেবে, এরকম ভাবেই চলে। এই যে চিরশত্রু বলে কিছু নাই, এটা বলার পরে আমি একটা কথা প্রায়ই মনে করাই যে বাংলাদেশে সবসময় বলা হয় যে নির্বাচনগুলো শেখ হাসিনা করবার পর সবসময় ভারত শুধুমাত্র সমর্থন দিয়েছে, কিন্তু তখন চীন, রাশিয়া, ভারত কিন্তু ভীষণভাবে সবার আগে, নির্বাচনের আগে পরে আহ, শেখ হাসিনা সরকারকে প্রকাশ্যেই সমর্থন দিয়েছে এবং অনেক সময় মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের বিপক্ষে দাঁড়িয়ে একসাথে কথা বলেছে, অনেক ক্ষেত্রে ইরানও। আমার প্রশ্ন হচ্ছে, কিন্তু ভারত একটা জায়গায় তো খুব স্ট্যাটিক থাকছে। এই যে শেখ হাসিনাকে এই বিপদের সময় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেদারসে সাক্ষাৎকার দিতে দিচ্ছে, তাই তো শুধু নয়, এই যে মাঝে মাঝে প্রকাশ্যেও তাকে এই যে ফরেন করেসপন্ডেন্স ক্লাবে আগে এক দফায়, এখন আবার এই যে বেরিয়ে আসা, এগুলো তো আসলে একটা বোধহয় মানে ওই আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে আমরা আসলে শেখ হাসিনার সাথে সম্পর্কটাকে ভীষণ বেশি গুরুত্ব দিচ্ছি, আমরা চাই উনি পারলে আরো সংগঠিত হন, উনি উনার সমর্থকদের উদ্বুদ্ধ রাখুন, উনি আন্তর্জাতিক মিডিয়ায় রেলেভেন্ট থাকুন এবং উনি একটা খবরের শিরোনাম হন। এই ব্যবস্থাটা তো শেখ হাসিনার জন্য ভারত সরকার করে না দিলে, অনুমোদনটুকু অন্তত না দিলে সম্ভব হতো না এই বিপদে শেখ হাসিনার। আওয়ামী লীগের পেছনে এই মুহূর্তে শুধু ভারত আছে, এবং ভারতের যারা সহযোগী দেশ থাকবে, যারা সবই ইস্যু বেসড হয়, কেমন? রাশিয়া আই এম শিওর ইজ সাপোর্টিং, কেমন? তো তারা এই মুহূর্তে আছে, এবং অবশ্যই এটার মধ্যে তো কোনো লুকোছাপার কিছু নেই, ভারত তো একটা পাওয়ার, তাই সে ব্যাকিং করছে। ঠিক যেভাবে আরেকটা পাওয়ার তাকে টেনে নামাতে চেয়েছে, তার আরেকজন পাওয়ার ব্যাকিং দেবে, এটাই নিয়ম। তো এই মুহূর্তে আওয়ামী লীগের পেছনে ভারত ছাড়া নেই কিছু। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ন্যারেটিভ পুরো উল্টে গেছে, কেমন? আপনি যদি অ্যান্টি হাসিনা হন, হাসিনা যদি আপনার উপর অত্যাচার করে থাকে, তাহলে ওটা হিউম্যান রাইটস এর মধ্যে পড়ে।
আর গত 2 বছরে যা যা ঘটছে এগুলো কোনো হিউম্যান রাইটসে পড়ে না। কেমন? তো সুতরাং এগুলো আপনার এটা নিয়ে মানে এটা নিয়ে তো নতুন কিছু বলার কিছু নেই, এটা তো অবশ্যই আছে, থাকবেও। দ্বিতীয়ত হচ্ছে হাসিনা কেন, আমি তো আপনাকে বললাম যে আজকে যদি বাংলাদেশের পলিটিক্স, ইন্টারনাল পলিটিক্স, তাদের ইন্টারনাল পলিটিক্সে আমরা কখনো ইন্দিরা গান্ধীকে হারিয়ে দিয়েছি, মোদিও আজ একদিন না একদিন হারবে কিংবা ছেড়ে সরে যাবে, বিজেপি তো হারবে একদিন। কেমন? তো আরো অনেকে এসেছে, জিতেছে, হেরেছে, পড়ে গেছে। প্রধানমন্ত্রী এসেছে বাজপেয়ীর ভাষায় যে মানে সরকার আয়েগি যায়গি, হ্যাঁ, কিন্তু দেশটা থাকবে। তাহলে সেই দেশটা আপনি যদি আমার দেশের দিকে তাকান তাহলে তারা কিন্তু তাদের ফরেন পলিসি কিন্তু সর্বক্ষণ একই থেকে গেছে। সেটা অন্যান্য দেশেরও কিন্তু তাই, বড় যে কোনো দেশের। এবার পাকিস্তানেরও ফরেন পলিসি এক থেকেছে যে আমার চিরশত্রু হচ্ছে ভারত। কিন্তু এই দুটোর মধ্যে তো একটা কোয়ালিটেটিভ ব্যাপার আছে। আপনি যদি আগেই ঠিক করে রাখেন যে এখন যদি মানে আপনি যদি আমাকে দেখতে না পারেন তাহলে আমার সবকিছুই খারাপ লাগবে আপনার। কেমন? তো সেটাই হয়েছে। আমি তো যদি আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, বাংলাদেশে যে সরকার এলো, ভারত বিএনপিকেও সেই একই এক্সটেনশন দিল। বরং যদি আমি অ্যাপারেন্টলি দেখলে মনে হবে ভারত কেঁচো হয়ে আছে, এবং বাংলাদেশেও সেটাই মোটামুটি। যদি আপনি ব্লক ফ্লগ ওই পিনাকি ইত্যাদিদের দেখেন তাহলে মোটামুটি যে ভারতকে একদম দেখিয়ে দিচ্ছি আমরা। এইভাবে কি ভূ রাজনীতি বা পাওয়ার পলিটিক্স চলে? ভারতের আপনি এই করছেন, আজকে এখানে ঢুকতে দেবো না, ও ওখানে করলো কেন? আপনি ভারতীয় হাই কমিশনার গেছিলেন একটা ওই মূর্তি করতে, ঠিক তাকে আপনি জেলে ঢুকিয়েছেন। আপনি চিন্ময় প্রভুকে বেছে বেছে আপনি হিন্দুদের করছেন, আমার গা জ্বালা তো করছে। কেমন? এগুলো তো আমরা কখনো জোরে বলছি, কখনো চুপ করে থাকছি, পুরোটাই স্ট্র্যাটেজিক। এক না একদিন ওটা তো দাম দিতে হবে আপনাকে। তো এগুলো এইভাবেই চলে আপনার রাজনীতি। সেই রাজনীতিতে যদি আজকে বাংলাদেশ তার কোঅপারেশনের জায়গায় ইন্ডিয়ার সঙ্গে এক থাকতো, যদি কোঅপারেশনে কি ছিল, এ তো এমন একটা সমস্যা যা নেই সেটাই বলে। গ্যাস, এই কয়েকদিন আগে একটা ক্লিপে দেখলাম, এমন ভাবে লোকের মাথায় ঢোকায়, কেউ একজন বলছিল, সাধারণ লোক, যে ভারতকে সব গ্যাসগুলো দিয়ে দিয়েছে। এবারে এটার এই এই গ্যাসের কোনো মানে এর সমস্যার সমাধান নেই। কেমন? এটা যতক্ষণ না বাংলাদেশ ম্যাচিওর হচ্ছে। তো তারা যদি তাদের মতো করে আজকে ট্রেনটা 2 বছর বন্ধ, 2 বছর হলো ট্রেন বন্ধ। ভারত আবার আবার ভিসা বাড়ালো, কিন্তু মাঝখানে পুরো অনেকখানি কমিয়েছিল, তাও খুব কম না। হাসিনা যখন এসছিলেন পাওয়ারে তখন ভারত 5.5 লাখ ভিসা দিত বছরে, পরবর্তীতে সেটা প্রায় 17 লাখ অব্দি যায়। এই 5.5 লাখের বদলে আমার যতদূর মনে পড়ছে যে মাঝখানে একদম 24-এর পরে ভারতের ভিসাটা বোধহয় 3.5-4-এর মতো চলছিল। কেমন? তো এখন সেটা আবার বেড়েছে। এটা পৃথিবীর সব থেকে বড় ভিসা অপারেশন বাই এনি কান্ট্রি টু অ্যানাদার কান্ট্রি। তো আমি কোথায় আম এত কিছুর পরে ভারত কিন্তু এমন করেনি যে দেখ তোকে কিরম দেখাই বলে সকালবেলা সুইচটা অফ করে কাঁচা লঙ্কার দাম বেড়ে গেছে দেব না, এটা করব না, এরকম কিছু হয়নি। কিন্তু ইন্ডিয়া ইজ মেনটেনিং ইটস রিলেশনস এবং স্ট্যান্ডিং বাই। মাঝে আমার যতদূর মনে পড়ছে ইউনূস সরকারের সময় 2 বার তারা এসওএস পাঠিয়েছিল এই এই ধরনের কমোডিটি ভেজিটেবলসের। তো সেগুলো সব গেছে। তো তাহলে পরে বাংলাদেশ তার একটা বেসিক, তার রাজনীতিতে কিন্তু সে কিছুতেই বদলাবে না। সে তার রাজনীতিতে এটা মেনটেন করেই যাবে। এই ভারতটাই হচ্ছে তার রাজনীতির মূল মন্ত্র, একদম পুঁজি হয়ে দাঁড়িয়েছে। তার রাজনীতি হাসিনা নয়, তার রাজনীতি ভারত। এটাই সমস্যা। তো সুতরাং সে ওটা বদলাক, তাহলে ভারত বাংলাদেশ সম্পর্কে হাসিনা কোত্থেকে আসছে? হাসিনাকে সরিয়ে দিলেই হয়, হাসিনার বদলে আরেকজন এসে হাসিনার কাজটা করলেই ভারত তাকে মাথায় তুলে নাচবে। ভারত তো তারেক রহমানকে মাথায় তুলে নাচতে চেয়েছিল। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, যদি তারেক রহমান মোদির আমন্ত্রণে তখন আসতেন, আপনি দেখতেন কি পরিমাণ শোবাজি হতো। হয়তো তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী তো গাড়ি চালাতে পারেন না, কিন্তু গাড়িতে চড়তেন ওই সেই যেটা করে আজকাল অটোমোবাইল ডিপ্লোমেসি ইত্যাদি হ্যান ত্যান, তো নানান রকমের। কারণ এরা এরকমই করে। আপনার মনে থাকতে পারে যে ভারত লাস্ট যে বিডটা নিয়েছিল তারপরে ভেরি রাইটলি দে আন্ডারস্টুড হোয়ার দ্য প্রবলেম ইজ। যখন ওই শরীফ ছিলেন
এই এই শেবাজ শরীফের যে দাদা, নওয়াজ শরীফ। নওয়াজ নওয়াজ শরীফের শরীফ সঙ্গে দেখা করতে হুট করে প্রধানমন্ত্রী মোদী চলে গেলেন না? প্রধানমন্ত্রী ফিরছিলেন, সেখানে হট করে ওর মেয়ের বিয়েতে চলে গেলেন আনইনভাইটেড। সুতরাং এগুলো করা হয়, আজকের দিনে তো বিশেষত করা হয়। আপনার বড় বড় লোকেরা তারা এসে মোদিকে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে, তারা কি ছোট হয়ে যাচ্ছে? ছোট হচ্ছে না, এগুলো করা হয়। তো সেখানে এখন তারেক পুতিনের রহমানের, সঙ্গে তো বৈঠকটা মোদির সম্প্রতি সফরে মনে হয় ওই রাশিয়াতেই তো বোধহয় পুতিন আর মোদি গাড়িতে কতক্ষণ কথা বললেন, এই তো সংবাদ শিরোনাম হলো। শুধু একটাই নয়, আরো বারবার হয়েছে এই গাড়িতে এগুলো, এখন এটা বারবার হয় এদের। একদম। এবং সম্ভবত সেই প্রত্যাশাতেই একেবারে জুবায়দা রহমান, জাইমা রহমানের নাম উল্লেখ করে কিন্তু একটা আমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী